আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আজকে আমরা উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ এই অংশ থেকে পড়া শুরু করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। জীবদেহ এককোষী বা বহুকোষী হতে পারে। সকল কোষ একই সাথে একই রকমভাবে জৈবিক কাজ সম্পন্ন করতে পারে না। একটিমাত্র কোষ জীবদেহের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি কাজ সম্পন্ন করে। অন্যদিকে বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে শ্রেণীবিন্যাস ও শ্রম বিভাজন হয়ে থাকে। উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে এই ধরনের কাজ করে থাকে, তখন সেই দলবদ্ধ কোষগুলোকে টিস্যু বলে। বিভাজন ক্ষমতা অনুসারে উদ্ভিদ টিস্যু প্রধানত দুই রকমের হয়ে থাকে, যথা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন সক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলা হয়। অবস্থান: ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে, বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে। শিক্ষার্থীরা, তোমরা হাতের ডান দিক থেকে মাঝখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, এটি মূলত ভাজক টিস্যুর। এখানে নিউক্লিয়াস, কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজম উপস্থিত রয়েছে। এখন আমরা ভাজক টিস্যুর কাজ জেনে নিব। ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়। ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়। শিক্ষার্থীরা, এখন আমরা স্থায়ী টিস্যু সম্পর্কে জেনে নেব। ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলা হয়। অবস্থান: উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। স্থায়ী টিস্যুর কাজ: খাদ্য প্রস্তুত ও পরিবহন করা, দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখে নেব। বহুকোষী প্রাণীতে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বা কলা বলা হয়। এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার, আয়তন ও গঠন ভিন্ন হতে পারে। প্রাণীদেহ বিভিন্ন প্রকার টিস্যু নিয়ে গঠিত। প্রাণী টিস্যু সাধারণত চার ধরনের হয়ে থাকে, যথা: ১. আবরণী টিস্যু, ২. যোজক টিস্যু, ৩. পেশি টিস্যু, ৪. স্নায়ু টিস্যু। ক. আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখ গহ্বরের ভেতরে আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে গঠিত হয়। আবরণী টিস্যুর বৈশিষ্ট্যসমূহ: আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। কোষগুলো একটি পাতলা ভিত্তির পর্দার উপর সাজানো থাকে। এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। কাজ: দেহের ভেতরের ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। ২. পাকস্থলী ও অন্ত্রের আবরণী কলা পাচক রস ক্ষরণ করে। এ পর্যায়ে আমরা পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু সম্পর্কে জেনে নেব। ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলা হয়। পেশি দুই প্রকার, যথা: ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি: যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে। মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। এ পেশি হাড়ের সাথে লেগে থাকে, আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে। উদাহরণ: হাত বা পায়ের পেশি। আমরা যখন কনুই বাঁকা করি তখন ঊর্ধ্ব বাহুর সামনের দিকে পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। অনৈচ্ছিক পেশি: যেসব পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত হয় না তাদেরকে অনৈচ্ছিক পেশি বলে। হৃৎপেশি নামে আরেক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি আছে। এ পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেহের রক্ত সঞ্চালন করছে। শুধু হৃৎপিণ্ড এই পেশি দ্বারা গঠিত। উদাহরণ: পাকস্থলীর পেশি বা অন্ত্রের পেশি। পেশির কাজ:
দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে, দেহের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করে, হৃৎপেশি দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করে। এ পর্যায়ে আমরা গ যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু সম্পর্কে জেনে নেব। যোজক টিস্যু প্রাণীদেহে বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদময় হয়। উদাহরণ: রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি। যোজক টিস্যুর কাজসমূহ আমরা জেনে নেব। হাড়ের গঠন একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা দান করে। পেশিবন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে মেদ, কলা, স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে, যেমন নাক ও কানের তরুণাস্থি। রক্ত বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। এছাড়া রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে। রক্ত তরল যোজক কলা। তাহলে এখানে একটি প্রশ্ন পাওয়া যাচ্ছে, রক্ত কী ধরনের টিস্যু বা কলা? তখন হবে রক্ত তরল বা যোজক কলা। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ু কোষ বা নিউরন দিয়ে তৈরি। প্রতিটি নিউরন 3টি অংশ নিয়ে গঠিত, যথা কোষদেহ, ডেনড্রন এবং এক্সন। এখন আমরা স্নায়ু টিস্যুর কাজ দেখে নিব। তোমরা হাতের ডান দিক থেকে একটি স্নায়ু টিস্যু দেখতে পাচ্ছ। দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। দেহের কার্যকর অংশ এই উদ্দীপনায় সাড়া দেয়, যেমন মশা কামড়ালে এই অনুভূতি মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক হাতকে একথা জানায়, তখন হাত মশা মারার চেষ্টা করে। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন।